গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের এবং হিমু পর্ব ৬। দুঃখ ভাগাভাগি করতে ভালো লাগে না খাই সাহেব, কিন্তু আনন্দ ভাগাভাগি করতে ভালো লাগে। ঠিক বলেছেন। দুপুরে কিছু খেয়েছেন? জি না। আসুন ভাত খেয়ে আসি। কিছু খেতে ইচ্ছে করছে না হিমু ভাই। এমনিতেই মেয়ের চিঠিটা পড়ে মনটা খারাপ, তার উপর এমন এক ঘটনা ঘটেছে, মনটা ভেঙে গেছে। কি ঘটনা? বলতে লজ্জা পাচ্ছি হিমু ভাই। লজ্জা পেলে বলার দরকার নেই। না, আপনার কাছে কোনো লজ্জা নেই। আপনি শুনুন, ফার্ম গেটে গিয়েছি, হঠাৎ দেখি রশিদ, আব্দুর রশিদ, নগ্ন, শুধু কোমরে একটা গামছা। এর কাছে তার কাছে যাচ্ছে আর বলছে একটা লুঙ্গি কিনে দিতে। আপনার সঙ্গে কথা হয়েছে? জি না, ও যেন আমাকে দেখতে না পায়, এই জন্য পালিয়ে চলে এসেছি। তারপর নিজের একটা লুঙ্গি একটা শার্ট নিয়ে আবার গেলাম, তাকে পাইনি। মানুষের কি অবস্থা দেখেছেন হিমু ভাই? জি, দেখলাম। ইয়াকুবের কাছে ওর চাকরির কথা বলবো ভাবছি। আগে নিজেরটা হোক, তারপর বলবেন। রশিদকে দেখে মনটা এত খারাপ হয়েছে। আপনি তাহলে দুপুরে কিছু খাবেন না? জি না। তাহলে আমি উঠি। আগামীকাল চাকরির খবরটা নিয়ে আমরা এক কাজ করব, সরাসরি আপনার দেশের বাড়িতে চলে যাব। সত্যি যাবেন হিমু ভাই? যাব। আপনার ভাবির শরীরটা খারাপ, আপনাকে যে চারটা ভালো মন্দ রেঁধে খাওয়াবে সে উপায় নেই। শরীর ঠিক করিয়ে ভালো মন্দ খেয়ে তারপর আসব। ভাবি সবচেয়ে ভালো রাঁধে কোন জিনিসটা বলুন তো? গরুর গোস্তের একটা রান্না সে জানে, অপূর্ব। মেথি বাটা দিয়ে রাঁধে, পুরো একদিন সিরকা আলা রসুনের রসে রসে ডুবিয়ে রাখে। তারপর খুব অল্প আছে সারাদিন ধরে জাল হয়, বাইরে থেকে এক ফোঁটা পানি দেওয়া হয় না। কি যে অপূর্ব জিনিস ভাই সাহেব। ওই মেথির রান্নাটা ভাবিকে দিয়ে রাঁধাতে হবে। অবশ্যই অবশ্যই। পোনা মাছ যদি পাওয়া যায় তাহলে আপনাকে এমন এক জিনিস খাওয়াবো, এই জীবনে ভুলবেন না। কচি সজনে পাতা বেটে পোনা মাছের সঙ্গে রাঁধতে হয়, কোনো মশলা না, শুধু দুটো কাঁচামরিচ, এক কোয়া রসুন, একটু পেঁয়াজ। এই দেখুন, বলতে বলতে জিভে পানি এসে গেল। জিভে যখন পানি এসে গেছে, চলুন খেয়ে আসি। জি আচ্ছা, চলুন। আপনি দেশে যাবেন ভাবতেই এত ভালো লাগছে। মেস থেকে বেরোবার মুখে ম্যানেজার হায়দার আলী খাঁ বললেন, স্যার, আপনি মেসে ছিলেন না, আপনার কাছে ওই মেয়েটা দুবার এসেছিল। ইরা? যে ইরা, ওনার বাসায় যেতে বলেছে, খুব দরকার। জানি, আমার ওই মেয়ের সঙ্গে দেখা হয়েছে। ওই মেয়ে যদি আবার আসে বলবেন গেট লস্ট। স্যার, কি বলবো? বলবেন গেট লস্ট, কঠিন গলায় বলবেন। জি আচ্ছা। হায়দার আলী খাঁ পিরিচা চা খাচ্ছিল, আবারও সারা শরীরে চা ফেলে দিল। এ মানুষটা আমাকে এত ভয় পায় কেন কে জানে। রাতের অনিদ্রাজনিত ক্লান্তি, দুশ্চিন্তা ও আতঙ্ক ভোরবেলা একটা হট শাওয়ার দিয়ে রেশমা খালা দূর করে দেন। গোসলের পর তিনি পরচুলাটা মাথায় দেন, খানিকটা সাজগোজ করে আমার ঘরে এসে বললেন, কি রে হিমু, জেগেছিস? গুড মর্নিং। আমিও বলি, গুড মর্নিং খালা। চা দিতে বলেছি, হাত মুখ ধুয়ে আয়। তোমাকে তো আজ দারুণ লাগছে খালা,
কপালে টিপ দিয়ে বয়স 10 বছর কমিয়ে ফেলেছ। এখন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স 52। খালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, আমার বয়স তো আসলেই 52। ও, সরি। হিমু, তো ঠাট্টা ফাজলামি আমার ভালো লাগে না। সাজগোজ সামান্য করি, তাতে কি? 2 দিন পর তো মরেই যাব। কবরে গিয়ে তো আর সাজতে পারবো না। কবরে তো তোরা আর ক্রিম লিপস্টিক নিয়ে আসবি না। সেটা খাঁটি কথা। বয়সকালে সাজতে পারিনি, এমন এক লোকের হাতে পড়েছিলাম যার কাছে সাজা আর না সাজা এক। তাকে একবার একটা ভালো ক্রিম আনতে বলেছিলাম, সে দেশি তিব্বত ক্রিম নিয়ে চলে এসেছে। তারপরও আফসোস, এত নাকি দাম। এখন তো পুষিয়ে নিচ্ছ। তা নিচ্ছি। আয়, চা খাবি, আজ ইংলিশ ব্রেকফাস্ট। চমৎকার। চায়ের টেবিলে রেশমা খালাকে বললাম, খালা, অদ্য শেষ সকাল। খালা বললেন, তার মানে কি? তার মানে হচ্ছে নাস্তা খেয়ে আমি ফুটছি। ফুটছি মানে কি? ফুটছি মানে বিদায় হচ্ছি, লম্বা লম্বা পা ফেলে পগার বার। আশ্চর্য কথা, চলে যাবি কেন? এখানে কি তোর কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধাই হচ্ছে না, বরং সুবিধা হচ্ছে। আমার ভুঁড়ি গজিয়ে যাচ্ছে। মেদ ভুঁড়ি কি যে করিওয়ালাদের খুঁজে বের করতে হবে। ঠাট্টা করবি না হিমু, খবরদার, ঠাট্টা না। আমি মোটেও ঠাট্টা করছি না খালা, চা খেয়ে আমি ফুটব। খালা বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আমার এই আমার এই ভয়ঙ্কর অবস্থা দেখেও তোর দয়া হচ্ছে না? রাতে এক ফোঁটা ঘুমোতে পারি না। ওই বদমায়েশ লোকটার যন্ত্রণায় মাঝে মাঝে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরে যেতে ইচ্ছে করে, আর তুই আমাকে রেখে চলে যাবি? আমি অবাক হয়ে বললাম, খালু সাহেব কি কালো এসেছিল? গতকাল তো তার আসার কথা না। গতকাল তার আসার কথা না মানে? তুই জানলি কি করে তার আসার কথা না? আমার সঙ্গে কথা হয়েছে। খালা হতভম্ব হয়ে বললে, তোর সাথে কথা হয়েছে? হ্যাঁ। হুহা করিস না, ঠিক মতো বল, তুই দেখেছিস? হুম। আবারও হু, আরেকবার হু বললে কেতলির সব চা তোর মাথায় ঢেলে দিব। কখন দেখা হলো? কাল রাত 9টার দিকে। বলিস কি? তুমি রাতে খাওয়ার জন্য ডাকলে আমি ঘর থেকে বেরোবো। স্যান্ডেল খোঁজার জন্য নিচু হয়ে দেখি উনি ঘাপটি মেরে খাটের নিচে বসে আছে। ও খাটের নিচে? তোর খাটের নিচে ও বসবে কিভাবে? তোর খাটটা হলো বক্স খাট। বক্স খাটের আবার নিচ কি? ঠিক নিচ না, বলতে ভুল করেছি, খাটের সাইডে। গায়ে কাপড় চোপড় ছিল? হুম। তুই দেখে ভয় পেলি না? ভয় পাবো কেন? জীবিত অবস্থায় ওনার সঙ্গে আমার ভালো খাতির ছিল। একবার হেঁটে হেঁটে সদরঘাটের দিকে যাচ্ছি, তিনি তার প্রাইভেট রিক্সায় যাচ্ছিলেন। আমাকে দেখে রিক্সা থেমে তুলে নিলেন। পথে এক জায়গায় আখের শরবত বিক্রি হচ্ছিল, রিক্সা থামিয়ে আমরা আখের শরবত খেলাম। আরেকটু এগিয়ে যেয়ে দেখি ডাব বিক্রি হচ্ছে, রিক্সা থামিয়ে দুজন ডাব খেলাম। তারপর খালু সাহেব আইসক্রিম কিনলেন, খেতে খেতে আমরা 3জন যাচ্ছিলাম। 3জন হলো কিভাবে? রিক্সাওয়ালাও খাচ্ছিল। 3জন মিলে রীতিমতো এক উৎসব। বুঝলে খালা, তখনই বুঝলাম উনি একজন অসাধারণ মানুষ, প্রায় মহাপুরুষ পর্যায়ের। ব্যবসায়ীরাও মহাপুরুষ হতে পারে কোনোদিন ভাবিনি। তুই এক কথা রেখে আরেক দিকে চলে যাচ্ছিস। আসল কথা বল, খাটের নিচে ও বসেছিল? খাটের নিচে না, সাইডে। তারপর? আমি বললাম, খালু সাহেব কেমন আছেন? সে কি বলল? কিছু বললেন না, মনে হলো লজ্জা পেলেন। তখন আমি বেশ রাগ রাগ ভাব নিয়ে বললাম, আপনার মতো এক ভদ্রলোক মেয়ে ছেলেকে ভয় দেখাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? ভয় দেখানোর মধ্যেও তো শালীনতা, ভদ্রতা আছে। মেন্টু হয়ে ভয় দেখানো, তাও নিজের স্ত্রীকে, ছি! তুই সত্যি এসব কথা বলেছিস? হ্যাঁ, বললাম। উনি আমার কথায় খুব লজ্জা পেলেন,
মাথা নিচু করে ফেললেন। তখন আমার মনটা একটু খারাপ হলো। আমি বললাম, "এসব পড়ছেন কেন?" সে কি বলল? কথাবার্তা খুব পরিষ্কার না, অস্পষ্ট। কিছু বোঝা যায় না, কিছু বোঝা যায়। তবু যা বুঝছি উনি বললেন, "তোর খালাকে শিক্ষা দেওয়ার জন্য এসব করেছি। শিক্ষা হয়ে গেলে আর করব না।" রেশমা খালা ফস করে বললেন, "শিক্ষা? কিসের শিক্ষা? আমি কি করেছি যে সে আমাকে শিক্ষা দিবে? সারা জীবন যন্ত্রণা করেছে, মরার পরেও যন্ত্রণা দিচ্ছে, আর কিছু না। লোকটা ছিল আর বদমাস।" আমিও খালু সাহেবকে এই কথাই বললাম, শুধু বদমাসটা বললাম না। তখন খালু সাহেব বললেন, "তুমি আসল ঘটনা জানো না। তোমার খালা আমাকে বিষ খাইয়েছিল।" এত বড় কথা! আমার নামে এত সাহস! ব্যথায় তখন ওর দম যায় যায় অবস্থা। আমার মাথা ঠিক নেই। দৌড়ে ওষুধ নিয়ে এনে খাওয়ালাম। খালু বললেন, "যেটা খাওয়ানোর কথা না সেটা খাইয়ে ভুল খাইয়েছে। পিঠে মালুষের ওষুধ ২ চামচ খাইয়ে দিয়েছে।" ইচ্ছা করে তো খাওয়াইনি। ভয়ে আমার মাথা এলোমেলো। আমিও খালু সাহেবকে তাই বললাম। আমি বললাম, "এটা অনিচ্ছাকৃত একটা ভুল। রেশমা খালা মানুষ খুন করার মতো মহিলা না, অতি দয়াদ্র মহিলা।" এটা শুনে কি বলল? খিক খিক করে অনেকক্ষণ আসলো। তারপর আমি বললাম, "এখনো তোমার প্রতি খালার গভীর ভালোবাসা। তোমার স্মৃতি রক্ষার্থে গনিমিয়া ইনস্টিটিউট অব মডার্ন আর্ট করবে।" শুনে কি বলল? শুনে বলল, "এইসব যদি করে তাহলে লাথি মেরে মাগির কোমর ভেঙে ফেলব।" ভূত হয়ে যাওয়ার পর খালু সাহেবের ভাষার খুব অবনতি হয়েছে। স্ত্রীকে মাগি বলা জীবিত অবস্থায় ওনার জন্য অকল্পনীয় ছিল। রেশমা খালা আর চায়ের কাপে চুমুক দিচ্ছেন না, স্থির চোখে তাকিয়ে আছেন। খালার দৃষ্টি আগের মতো না, অন্যরকম। আমি খালু সাহেবকে বললাম, "যা হবার হয়েছে মাফ করে দেন। ক্ষমা যেমন মানব ধর্ম, তেমনি ক্ষমা হচ্ছে ভূত ধর্ম।" উনি এক শর্তে ক্ষমা করতে রাজি হয়েছেন। শর্তটা কি? শর্তটা হচ্ছে, তুমি তার সমস্ত বিষয় সম্পত্তির দান খয়রাত করবে। স্কুল কলেজে দিবে, এতিমখানা করবে, তার দরিদ্র সব আত্মীয় স্বজনদের সাহায্য করবে। তাহলে তিনি আর তোমাকে বিরক্ত করবেন না। হিবু! জি খালা। তুই অসম্ভব বুদ্ধিমান। তুই কিছুই দেখিসনি, কারুর সঙ্গেই তোর কথা হয়নি। পুরোটা আমাকে বানিয়ে বানিয়ে বলছিস। অন্ধকারে ঢিল ছুঁড়ছিলি, ঢিল লেগে গেছে। তোর খালু যেমন বোকা ছিল, আমিও ছিলাম বোকা। শুধু বোকা ছিলাম না, এখনো আছি। কথা দিয়ে তুই আমাকে প্যাচে ফেলেছিস। তোর ধারণা, তোর কথা শুনে তার কোটি কোটি টাকা আমি দান খয়রাত করে নষ্ট করব? রাতে ভূত হয়ে আমাকে ভয় দেখায়, তাতে কি হয়েছে? দেখাক যত ইচ্ছে, বদমায়েশের বদমায়েশ। এখন রাতে ভয় দেখাচ্ছেন, এরপরে কিন্তু দিনেও দেখাবেন। আমাকে সেরকমই হিন্টস দিলে। বেশি চালাকি করতে যাস না তো হিমু। তো চালাকির আমি পরোয়া করি না। খবরদার, তোকে যেন কোনোদিন এবারের আশেপাশে আমি না দেখি। আর দেখবে না খালা, এই যে আমি ফুটবো, জন্মের মতো ফুটবো। খালা শোনো, খালু সাহেবের সঙ্গে দীর্ঘ কথাবার্তার যে বর্ণনা আমি দিলাম তার পুরোটাই বানানো। তবে ওনাকে কিন্তু আমি দেখেছি। চুপ থাক হারামজাদা! বিশ্বাস করুন, ওনাকে দেখেছি। আপনি যে ওনাকে মেনে ফেলেছেন, এটা উনি ইশারায় আমাকে বোঝালেন। উনি কোনো কথা বলেননি। ভূতদের সম্ভবত কথা বলার ক্ষমতা থাকে না। চুপ হারামজাদা! শুয়োরের বাচ্চা! চুপ! রেশমা খালা ভয়ানক হইচই শুরু করলেন। বাবুচি, দারোয়ান, মালি সবাই ছুটে এলো। রেশমা খালা রাগে কাঁপতে কাঁপতে বললেন, "এই চোরটাকে লাথি মেরে বের করে দাও।" রেশমা খালার কর্মচারীরা ম্যাডামের আদেশ অক্ষরে অক্ষরে পালন করল। শুধু লাথিটা দিল না। লাথির বদলে এমন গলা ধাক্কা দিল যে রাস্তায় উল্টে পড়তে পড়তে কোনো মতে রক্ষা পেলাম। খালার বাড়িতে আমার রেক্সিনের একটা ব্যাগ রয়ে গেল। ব্যাগের ভিতর আমার ইহজাগতিক যাবতীয় সম্পদ। ২টো শার্ট, একটা খুব ভালো কাশ্মীরি শাল। শালটা রূপা আমাকে জন্মদিনে দিয়েছিল। আমি হতদরিদ্র মানুষ হলেও বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারি।
ঢাকা শহরে এমন দামি শাল আর কারো কাছে নেই। গলা ধাক্কার ভিতর যে দিন শুরু হয়েছে, সে দিনের শেষটা কেমন হবে ভাবতে আতঙ্ক লাগে। বিকেলে বদরুল সাহেবকে নিয়ে ইয়াকুব নামের ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে যাবার কথা। সেখানে কোন নাটক হবে কে জানে। রূপার সঙ্গে আজ সকালের মধ্যে আমার দেখা করা দরকার। একমাত্র সেই পারে একদিনের নোটিসে বদরুল সাহেবের জন্য চাকরির ব্যবস্থা করতে। টেলিফোনে রূপার সঙ্গে কথা বলবো না সরাসরি তার বাড়িতে উপস্থিত হব বুঝতে পারছি না। বাদলদের বাড়িতেও একবার যাওয়া দরকার। বাদল এমন কি করেছে যে এইটাকে বারবার আমার খোঁজে যেতে হচ্ছে। রূপাকে বাদলদের বাসা থেকেও টেলিফোন করা যায়। দরজা খুলে দিল ইরা। আমি অসম্ভব ভদ্র গলায় বললাম, কেমন আছে? ইরা কঠিন চোখে তাকিয়ে আছে। দিন শুরু হয়েছে গলা ধাক্কায়, কাজেই আজ যার সঙ্গেই দেখা হবে সেই কঠিন চোখে তাকিয়ে থাকবে। এতে আর আশ্চর্য হবার কি আছে? আমাকে যে লাঠি দিয়ে মারছে না, এই আমার তিন পুরুষের ভাগ্য। বাদল আছে নাকি? আছে। ফুপা ফুপু আছেন? সবাই আছেন। আপনি বসুন। ইরা কঠিন মুখে ভেতরে চলে গেল। এমনভাবে গেল যেন বন্দুক আনতে যাচ্ছে। ফুপা অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, প্যান্ট পরেছেন। বোতাম লাগানো হয়নি, প্যান্টের বেল্ট লাগানো হয়নি। এই অবস্থাতেই চলে এলেন। আগুন আগুন চোখে তাকালেন। স্বামীর পিছনে পিছনে স্ত্রী, তার চোখেও আগুন। আমি হাসি মুখে বললাম, তারপর খবর কি আপনাদের? সব ভালো? ফুপা ক্রুদ্ধ গর্জন করলেন। গর্জন শুনেই মনে হচ্ছে খবর ভালো না। আপনাদের আর কারো গলায় কাটা টাটা বিঁধেছে নাকি? ফুপা এবারে হুঙ্কার দিলেন, ইয়র কি করছিস? দাঁত বের করে ইয়র কি? আমার অপরাধ কি বুঝতে পারছি না, তবে গুরুতর কোনো অপরাধ যে করে ফেলেছি তা বোঝা যাচ্ছে। ইরাও এসেছে, তার চোখে আগে চশমা দেখিনি, এখন দেখছি চশমা পরা। ফুপু বললেন, তোকে যে এতবার খবর দেওয়া হয়েছে আসার জন্য, গায়ে লাগছে না? তোকে কি হাতি পাঠিয়ে আনতে হবে? এলাম তো। এসে তো উদ্ধার করে ফেলেছিস। ব্যাপারটা কি খোলাসা করে বলুন। কেউ কিছু বলছে না, ভাবটা এরকম, আমি বলবো না, অন্য কেউ বলুক। আমি ইরার দিকে তাকিয়ে আদরের গলায় বললাম, ইরা, চা খাবো। ইরা এমন এক ভাব করল যেন অত্যন্ত অপমানসূচক কোনো কথা তাকে বলা হয়েছে। আমি বললাম, তুমি যদি চা বানাতে না পারো তাহলে লুৎফার বাকে বলো। ভালো কথা, লুৎফা মেয়েটা কোথায়? এবারও জবাব নেই। ফুপা প্যান্টের বোতাম লাগাচ্ছেন বলে অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকাতে পারছেন না। তাকে বোতামের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। তবে ফুপু তার দৃষ্টি দিয়ে স্বামীর অভাব পূরণ করে দিচ্ছেন। তার চোখে ডাবল আগুন। কথা বলল ইরা, কাটা কাটা ধরনের কথা। তার কাছ থেকে জানা গেল লুৎফা মেয়েটা চোরের হদ্দ। এসেই চুরি করা শুরু করেছে, বিছানার তল থেকে টাকা নিচ্ছে, মানিব্যাগ খুলে টাকা নিচ্ছে। সর্বশেষ যা করেছে তা অবিশ্বাস্য। ফুপুর কানের দুল চুরি করে নিজের পায়জামার ভাঁজে লুকিয়ে রেখেছিল, লাফালাফি করছিল। হঠাৎ পায়জামার ভাঁজ থেকে দুল বের হয়ে এলো। তৎক্ষণাৎ মা মেয়েকে দুজনকেই বিদায় করে দেওয়া হয়েছে। কাজেই বাড়িতে এই মুহূর্তে কোনো কাজের মেয়ে নেই। আগের মতো চাইলেও চা পাওয়া যাবে না। বাদলের প্রসঙ্গে যা জানা গেল তা কানের দুলের চেয়েও ভয়াবহ। সে গত 10 দিন ধরে ইউনিভার্সিটি যাচ্ছে না, দরজা বন্ধ করে ধ্যান করছে। আমি মধুর ভঙ্গিতে ফুপার দিকে তাকিয়ে বললাম, ধ্যান করা তো গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে না, আপনারা এত আপসেট কেন? ফুপা বললেন, মুগুর দিয়ে এমন বাড়ি দেব যে সব কটা দাঁত খুলে চলে আসবে। ধ্যান করা শেখায়, সাহস কত বড়! যা ধ্যান কিভাবে করছে নিজের চোখে দেখায়। কিভাবে ধ্যান করছে? জামা কাপড় খুলে ধ্যান করছে, হারামজাদা। 10 দিন ধরে বিছানার উপর ন্যাংটো হয়ে বসে আছে। সে কি? আবার বলে সে কি? তুই নাকি বলেছিস ন্যাংটো হয়ে ধ্যান করতে? ধ্যান করা কাকে বলে তোকে আমি শেখাবো। বন্দুক দিয়ে আজ তোকে আমি গুলি করে মেরে ফেলব। গুরুদেব এসেছে ধ্যান শেখায়। ফুপু বললেন, তুমি এত হইচই করো না, তোমার প্রেশারের সমস্যা আছে। তুমি অফিসে চলে যাও, যা বলার আমি বলছি।
অফিস চুলোই যাক, আমি হিমুকে সত্যি সত্যি গুলি করে মেরে তারপর অফিসে যাব। গুরুদেবগিরি ছুটিয়ে ফেলবো হারামজাদার। ইরা বলল, হইচই করে তো কোনো লাভ হচ্ছে না। ব্যাপারটা ভালো মীমাংসা হওয়া দরকার। উনি বাদলকে বুঝিয়ে বলবেন যেন এসব না করে, তারপর এ বাড়ি ছেড়ে চলে যাবেন আর কখনো এ বাড়িতে আসবেন না, এবং বাদলের সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না। খুবা তীব্র গলায় বললেন, যোগাযোগটা রাখবে কিভাবে? হারামজাদাকে আমি দেশ ছাড়া করবো না। এ ক্রিমিনাল, এ পেস্ট। পরিস্থিতি ঠান্ডা হতে ০.৫ ঘন্টার মতো সময় লাগলো। এর মধ্যে ইরা চা বানিয়ে আনলো। ফুবার অফিসের গাড়ি এসেছিল। তিনি আমাকে গুলি করা আপাতত স্থগিত রেখে অফিসে গেলেন। ফুফু ফোঁস করে কাঁদতে বসলেন। ফোঁসফোঁসানির মাঝখানে যা বললেন তা হচ্ছে, এ তো বড় দমরা ছেলে, ন্যাংটা হয়ে বসে আছে। কি লজ্জার কথা! তাকে তার ঘরে খাবার দিয়ে আসতে হয়। ভাগ্যিস বেশি লোকজন জানে না, জানলে নির্ঘাত পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করে দিয়ে আসতো। ইরা আমার দিকে মোটামুটি শান্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, আপনি চা খেয়ে দয়া করে বাদলের কাছে যান। তাকে বুঝিয়ে বলুন সে বাস্তব এবং কল্পনা গুলিয়ে ফেলছে। আমি চায়ের কাপ হাতে নিয়ে বাদলের ঘরে গিয়ে টোকা দিলাম। বাদল আনন্দিত গলায় বলল, হিমু ভাই, হুম, আমি টোকা শুনেই টের পেয়েছি। তুমি ছাড়া এরকম করে কেউ টোকা দেয় না। তুই ধ্যান করছিস নাকি? হুম, হচ্ছে না। দরজা খোল দেখি। বাদল দরজা খুলল। সে যে নগ্ন হয়ে বসেছিল সেটা বোঝা যাচ্ছে। তার কোমরে তয়লা জড়ানো, মুখ আনন্দে ঝলমল করছে। তোমাকে দেখে এত আনন্দ হচ্ছে হিমু ভাই, মনে হচ্ছে কেঁদে ফেলবো। তুই মনে হচ্ছে নাগা সন্ন্যাসীর পথ ধরে ফেলেছিস। তুমি একবার বলেছিলে না, সব ত্যাগ করতে হবে, আসল জিনিস পেতে হলে সর্বত্যাগী হতে হবে, পোশাক পরিচ্ছেদও ত্যাগ করতে হবে। বলেছিলাম নাকি? হ্যাঁ, বলেছিলে। ওই স্টেজে তো ঝপ করে যাওয়া যায় না, ধাপে ধাপে উঠতে হয়। ব্যাপারটা হলো সিঁড়ির মতো, লম্বা সিঁড়ি। সিঁড়ির এক একটা ধাপ পার হয়ে উঠতে হয়। হস করে জামা কাপড় খুলে ন্যাংটা হওয়াটা কোনো কাজের ব্যাপার না। শার্ট প্যান্ট পরে ফেল। শার্ট প্যান্ট পরে ফেলবো? ইউনিভার্সিটিতে যাব? অবশ্যই ইউনিভার্সিটিতে যাবি। আজ ক্লাস আছে? আছে। জামা কাপড় পরে ক্লাসে যা। সাধনার প্রক্রিয়া শিখিয়ে দিব। আস্তে আস্তে উপরে উঠতে হবে। কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তুই ন্যাংটা হয়ে বসে আছিস আর এদিকে বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। এভাবে সাধনা হয়? ঠিক, ঠিকই তো বলেছ। ইউনিভার্সিটিতে তাহলে যেতে বলছো? অবশ্যই। আমার ইউনিভার্সিটিতে যেতে একেবারেই ইচ্ছা করে না। কি ইচ্ছা করে? সারাক্ষণ ইচ্ছা করে তোমার সঙ্গে থাকি, তোমার সঙ্গে পথে পথে হাঁটি। পাশাপাশি দুভাবে থাকা যায়। স্থূলভাবে থাকা যায়, এই যেমন ধর তুই আর আমি এখন পাশাপাশি বসে আছি। আবার সূক্ষ্মভাবে, চেতনার ভিতরও থাকা যায়। তুই যেই ভাববি আমার সঙ্গে আছিস, অমনি তুই আমার পাশে চলে এসেছিস। সাধারণ মানুষ স্থূল অর্থেই জীবনকে দেখে, এতেই তারা সন্তুষ্ট। তুই নিশ্চয়ই সাধারণ মানুষ হতে চাস না? না। ভেরি গুড, যা ইউনিভার্সিটিতে চলে যা। আচ্ছা, যাচ্ছি। হিমু ভাই, তুমি কি আমার একটা রিকোয়েস্ট রাখবে? জাস্ট ওয়ান। তোর একটা না, ১,০০,০০০ রিকোয়েস্ট রাখবো, বলে ফেল। ইরা মেয়েটাকে একটা কঠিন শিক্ষা দিবে। সে কি করেছে? তোমাকে নিয়ে শুধু হাসাহাসি করে, রাগে আমার গা জ্বলে যায়। সামান্য ব্যাপারে গা জ্বললে হবে? আমার কাছে সামান্য না, কেউ তোমাকে কিছু বললে আমার মাথা খারাপ হয়ে যায়। হিমু ভাই, তুমি ইরাকে একটা শিক্ষা দাও, ওকে শিক্ষা দিতেই হবে। কি শিক্ষা দিব? ওকেও তুমি হিমু বানিয়ে দাও, মহিলা হিমু, যেন সে হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় রাস্তায় হাঁটে। মেয়ে মানুষের রাত বিরাতে রাস্তায় হাঁটবে, এটা ঠিক হবে না। তাছাড়া এমন ভালো একজন ছাত্রী। বেশ, তাহলে তুমি ওকে এক রাতের জন্য হিমু বানিয়ে দাও, জাস্ট ফর ওয়ান নাইট। দেখি। না, দেখা দেখি না, তোমাকে বানাতেই হবে, তুমি ইচ্ছা করলেই হবে।
ফুফু এবং ইরার বিস্মিত চোখের সামনে দিয়ে বাদল জামা কাপড় পরে ইউনিভার্সিটিতে চলে গেল। ইরা আমার দিকে তাকিয়ে বলল, আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ। এখন দয়া করে এ বাড়িতে আর আসবেন না। আমি বললাম, জি আচ্ছা, শুধু একটা টেলিফোন করব, টেলিফোন করে জন্মের মতো চলে যাব। ইরা বলল, যদি সম্ভব হয় আপনি দয়া করে নিজেকে বদলাবার চেষ্টা করবেন। আপনাকে আমি কোনো উপদেশ দিতে চাই না, অপাত্রে উপদেশ দেবার অভ্যাস আমার নেই। তারপরও একটা কথা না বলে পারছি না। হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় হাঁটলেই প্রকৃতিকে জানা যায় না। প্রকৃতিকে জানার পথ হলো বিজ্ঞান। বুঝতে পারছেন? পারছি। বুঝতে পারলে ভালো, না পারলেও ক্ষতি নেই। হুবু বললেন, ওর সাথে কথা বলিস না তো ইরা, টেলিফোনটা এনে দে, টেলিফোন করে বিদায় হো। ইরা টেলিফোন এনে দিলে। হ্যালো, রূপা, আমি হিমু। বুঝতে পারছি। কেমন আছো রূপা? আমি কেমন আছি সেটা জানার জন্য তুমি আমাকে টেলিফোন করনি। তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা বলে ফেলো। রাগ করছো কেন? রাগ করছি না, তোমার উপর রাগ করা অর্থহীন। যে রাগ বোঝে না তারপর রাগ করে লাভ কি? রাগ হচ্ছে মানব চরিত্রের অন্ধকার বিষয়ের একটি। রাগ না বোঝাটা তো ভালো। যে অন্ধকার বোঝে না সে আলোও ধরতে পারে না। রূপা, তোমার লজিকের কাছে আমি সারেন্ডার করছি। কি জন্য টেলিফোন করেছ বলো। আমাকে একটা চাকরি জোগাড় করে দাও তো রূপা। এমন একটা চাকরি যেন ভদ্রভাবে খেয়ে পরে ঢাকা শহরের ছোটখাটো একটা বাড়ি ভাড়া করে থাকা যায়। জোগাড় করে দিতে পারবে? এমন কি কখনো হয়েছে তুমি আমার কাছে কিছু চেয়েছ আর আমি না বলেছি? হয়নি, এবারও হবে না। আজ দিনের ভিতর চাকরিটা জোগাড় করে দিতে হবে। সেটা কি করে সম্ভব? তোমার জন্য কোনো কিছুই অসম্ভব না। চাকরিটা কার জন্য? আমার এক বন্ধুর জন্য, অতি প্রিয় একজনের জন্য। নাম বলো। অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারে তো তার নাম লাগবে। লিখো, বদরুল আলো। চাকরিটা কিন্তু আজকের মধ্যেই জোগাড় করে দিতে হবে। চেষ্টা করব। অ্যাপয়েন্টমেন্ট লেটার কি তুমি এসে নিয়ে যাবে? হ্যাঁ, আমি এসে নিয়ে যাব। তুমি কোত্থেকে টেলিফোন করেছ যদি বলতে তোমার কোনো আপত্তি না থাকে? আমি বাদলদের বাসা থেকে টেলিফোন করছি। এই নাম্বার তোমার কাছে আছে। এ নাম্বারে টেলিফোন করে আমাকে পাবে না। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সবাই তোমাকে বাড়ি থেকে বের করে দেয়? হ্যাঁ, দেয়। এ ভয়ে আমি তোমার কাছে যাই না। কাছে গেলে হয়তো তুমিও বের করে দিবে। রূপা, আমি টেলিফোন রাখি। না, আরেকটু কথা বলো প্লিজ, প্লিজ। কি বলবো? যা ইচ্ছা হয় বলো, এমন কিছু বলো যেন। জানো কি? না থাক। আমার আগেই টেলিফোন রূপা নামিয়ে রাখল। আমি ফুপুর কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ইরার কাছে থেকে বিদায় নিলাম। ইরা বলল, আপনাকে অনেক কঠিন কথা বলেছি, আপনি কিছু মনে করবেন না। আমি বললাম, আমি কিছু মনে করিনি। আমি নানানভাবে আপনাকে বিরক্ত করার চেষ্টা করেছি, আপনিও কিছু মনে করবেন না। আমার ক্ষীণ আশা ছিল মেয়েটা হয়তো বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিবে। সে এলো না। আশ্চর্য, কঠিন একটি। আমি এবং বদরুল সাহেব পাশাপাশি বসে আছি। ইয়াকুব আলী আমাদের সামনেই আছেন। আমাদের মাঝখানে বিরাট এক সেক্রেটারিয়েট টেবিল। টেবিলে দুটো টেলিফোন, একটা সাদা একটা লাল। ইয়াকুব আলী রিভলভিং চেয়ারে বসে আছেন, তিনি অসম্ভব ব্যস্ত। আমরা বসে থাকতে থাকতে ৩-৪টা টেলিফোন করলেন। তার টেলিফোন করার ধরনটা বেশ মজার। স্থির হয়ে কথা বলতে পারেন না, রিভলভিং চেয়ারে পাক খেতে খেতে কথা বলেন। বদরুল সাহেব খুব উসখুস করছেন। আমি চুপচাপ বসে আছি। ইয়াকুব আলী এক ফাঁকে আমাদের দিকে একটু তাকাতেই বদরুল সাহেব বললেন, ইয়াকুব, ইনি হচ্ছেন আমার ফ্রেন্ড হিমু সাহেব, ওনাকে সাথে করে এনেছি। ইয়াকুব আলী আমার দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হেসে বললেন, চা চলবে? বলে ইন্টারকমে কাকে যেন খুব ধমকাতে লাগলেন। আমরা ধমক পর্ব শেষ হবার জন্য চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। একসময় ধমক পর্ব শেষ হলো। ইয়াকুব আলী অত্যন্ত বিস্ময়ের সঙ্গে বললেন,
এ কি এখনো চা দেওয়া হয়নি? বলেই কর্কশ স্বরে বেল বাজাতে লাগলেন। বদরুল সাহেব বললেন, চা লাগবে না ইয়াকুব, অবশ্যই লাগবে। তুমি তোমার বন্ধু নিয়ে এসেছ, ফার্স্ট মিটিং, চা লাগবে না মানে? তারপর বলো কি ব্যাপার? বদরুল অস্বস্তির সঙ্গে বললেন, তুমি আজ আসতে বলেছিলে। ও আচ্ছা, আজকে আসতে বলেছিলাম? আমার একটা চাকরির ব্যাপারে তুমি বলেছিলে ব্যবস্থা করবে। ইয়াকুব আলী হাসিমুখে বললেন, বলেছি যখন অবশ্যই করব। স্কুল জীবনের বন্ধুর সামান্য উপকার করব না তা তো হয় না। বায়োডাটা তো দিয়ে গিয়েছ। হ্যাঁ, দুবার দিয়েছি। আমি দেখেছি। দেখো বদরুল, আপাতত কিছু করা যাচ্ছে না। নো ওপেনিং। যেসব ওপেনিং আছে তোমাকে দেওয়া যাবে না, তুমি নিশ্চয়ই পিয়নের চাকরি করবে না। হ হ হ। বদরুল সাহেব ক্ষীণস্বরে বললেন, তুমি আজকের কথা বলেছিলি, আমার অবস্থা খুবই ভয়াবহ। ইয়াকুব দার্শনিক ভাব ধরে বলল, অবস্থা তো শুধু তোমার একার ভয়াবহ না, পুরো জাতির অবস্থাই ভয়াবহ। বিজনেস বলতে কিছু নেই, প্রতিটা প্রতিষ্ঠান লসে রান করছে। বাইরে থেকে সেটা বোঝা যায় না। ইয়াকুব, আমি তোমার উপর ভরসা করে এসেছিলাম। ভরসা নিশ্চয়ই করবে, ভরসা করবে না কেন? আমি কি করব তোমাকে বলি। আমি আমার বিজনেস কসমেটিক্স লাইনে এক্সপ্যান্ড করছি। আমি মনে মনে ডিসাইড করে রেখেছি তোমাকে সেখানে ম্যানেজারিয়াল একটা পোস্ট দেব। সেটা কবে? একটু সময় নেবে। মাত্র জমি কেনা হয়েছে, লোনের জন্য অ্যাপ্লাই করেছি। বিদেশি কোনো ফার্মের সঙ্গে কোলাবোরেশনে যাব। ফ্যাক্টরি তৈরি হবে, তারপর কাজ। তোমাকে অপেক্ষা করতে হবে। সবরে মেয়া ফেলে, এটা মনে রাখবে। বদরুল সাহেবের হতভম্ব মুখ দেখে আমার নিজেরই মায়া লাগছে। আহা বেচারা, সে বোধহয় সারা জীবনে এত অবাক হয়নি। এসি বসানো ঠান্ডা ঘরেও ঘামছে। চা চলে এসেছে। ইয়াকুব সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, সিগারেট কি চলে নাকি ভাই? তিনি আমাদের দিকে সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিলেন। আমি সিগারেট নিতে নিতে বললাম, বদরুল সাহেবকে চাকরিটার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? ইয়াকুব সাহেব সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, এক্স্যাক্ট বলা মুশকিল, ৩-৪ বছর তো বটে, বেশিও লাগতে পারে। আমি সিগারেট ধরিয়ে লম্বা টান দিলাম, চায়ের কাপে চুমুক দিলাম, হাসি মুখে বললাম, ভাই শুনুন, চাকরি আপনার পক্ষে দেওয়া সম্ভব না, এই কথাটা সরাসরি আপনার বন্ধুকে বলে দিচ্ছেন না কেন? বলতে অসুবিধা কি? চক্ষু লজ্জা হচ্ছে? আপনার মতো মানুষের তো চক্ষু লজ্জা থাকার কথা না। ইয়াকুব আলী চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকাচ্ছেন, ঠান্ডা মাথায় আমাকে বোঝার চেষ্টা করছে। আমার ক্ষমতা যাচাইয়ের একটা চেষ্টাও আছে। বদরুল সাহেব বললেন, হিমু ভাই চলুন যাই। আমি বললাম, চাটা ভালো হয়েছে, শেষ করে তারপর যাই। ইয়াকুব আলী এখনো তাকিয়ে আছে, তার হাত টেলিফোনের ওপর। আমি তার দিকে একটু ঝুঁকে এসে বললাম, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। আমি নিরীহ একজন মানুষ। আমি যা করতে পারি তা হচ্ছে আপনার মুখে থুতু ফেলতে পারি। এতে আপনার কিছু হবে না, কারণ প্রতিদিন অসংখ্য মানুষ আপনার মুখে অদৃশ্য থুতু ফেলছে। আপনি এতে অভ্যস্ত। থুতু না ফেললেই বরং আপনি অবাক হবেন। বদরুল সাহেব হাত ধরে আমাকে টেনে তুললেন, চাপা গলায় বললেন, হিমু ভাই কি পাগলামি করছেন? ইয়াকুব সাহেব তাকিয়ে আছেন, রাগে তার হাত কাঁপছে। সম্ভবত কি করবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, ভাই, আপনি আমাকে ভালো করে চিনে রাখুন। আমার নাম হিমু। আমি কাউকে সহজে ছেড়ে দেই না। আপনাকেও ছাড়ব না। বদরুল সাহেব আমাকে টেনে ঘর থেকে বের করে ফেললে। সিঁড়িতে নামার সময় আমি বললাম, বদরুল সাহেব, আপনি মেসে চলে যান। আমি একটা কাজ সেরে মেসে আসছি। তারপর দুজন একসঙ্গে আপনার দেশে রওনা হয়ে যাব। আমার সঙ্গে তো টাকা পয়সা কিছুই নেই। একটা ব্যবস্থা হবেই। আপনার কি মেসে ফিরে যাবার মতো রিক্সা ভাড়া আছে? জি না, আমার কাছেও নেই। পকেট নেই পাঞ্জাবি আজও পরে চলে এসেছি।
আপনি হেঁটে হেঁটে চলে যান। চিটাগংয়ের রাতের ট্রেন কটায়? 10:30টায়। 10:30টার আগে আমি অবশ্যই পৌঁছে যাব। বদরুল সাহেব পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে মুছতে বললে, কি ইচ্ছে করছে জানেন হিমু ভাই? ইচ্ছে করছে চলন্ত ট্রাকের সামনে লাফ দিয়ে পড়ে যায়। ট্রাকের সামনে লাফ দিয়ে পড়তে হবে না, আপনি মেসে চলে যান, আমি আসছি। হিমু ভাই, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি লক্ষ্য করলাম ভদ্রলোক সত্যি হাঁটতে পারছেন না, পা কাঁপছে, মাতালের মতো পা ফেলছে। আমি বললাম, চলুন, আপনাকে মেসে পৌঁছে দিয়ে তারপরে যাই, আমার কাজটা সেরে আসি। হাতটা ধরুন দেখি। দেশে গিয়ে আমি আমার স্ত্রীকে কি বলবো, মেয়েগুলোকে কি বলবো? কিছু বলতে হবে না, এদের জড়িয়ে ধরবেন, এতেই তারা খুশি হবে। ভাই, চোখ মুছুন তো। আমি বদরুল সাহেবকে মেসে নামিয়ে দিয়ে গেলাম রূপার কাছে। আমি নিশ্চিত সে একটা ব্যবস্থা করে রেখেছে। আমি তার হাত থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিব, 1000 টাকা নিব, কিছু মিষ্টি কিনব। বদরুল সাহেবের ছোট মেয়েটার জন্য একটা বাংলা ডিকশনারি কিনব। মেয়েটা বড্ড বানান ভুল করে। মুখস্থর মতো সহজ বানান ভুল করলে চলবে কেন? এসব উপহার নিয়ে রাতে ট্রেনে রওনা হব বন্ধুর বাড়িতে। বন্ধুপত্নীর মেথি দিয়ে রাধা মাংস খেতে হবে। মাছের পোনা পাওয়া গেলে সজনে পাতা এবং পোনার বিশেষ প্রিপারেশন। রূপাকে বাড়িতে পেলাম না। সে কোথায় কেউ বলতে পারল না। কখন ফিরবে তাও বলতে পারল না। দুপুরে বেরিয়েছে আর আসেনি। রাত 9টা পর্যন্ত আমি রূপাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। বদরুল সাহেব অপেক্ষা করে থাকবেন, তার স্ত্রীর কাছে তারকে পৌঁছানো দরকার। সঙ্গে একটা পয়সা নেই। ফিরে গেলাম মেসে। কোনো একটা ব্যবস্থা কি হবে না? মেসের ম্যানেজার আমাকে আসতে দেখেই ছুটে এলো। তার ছুটে আসার ভঙ্গিই বলে দিচ্ছে বিশেষ কিছু ঘটেছে। সেই বিশেষ কিছুটা কি? দুঃসংবাদ না সুসংবাদ? রূপা কি মেসে আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে অপেক্ষা করছে, নাকি বদরুল আলম ভয়ঙ্কর কোনো কাণ্ড করে বসেছেন? সিলিং ফ্যানে ঝুলে পড়েননি তো? ম্যানেজার হড়বড় করে বলল, স্যার, আপনি মেডিকেল কলেজে চলে যান। কেন? বদরুল সাহেবের অবস্থা খুবই খারাপ। কি হয়েছে? চুপচাপ বসেছিলেন, তারপর খুব ঘামা শুরু করলেন, কয়েকবার আপনার নাম ধরে ডাকলেন, তারপর শুয়ে বললেন। আমরা দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম। অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, রিকশায় করে নিতে হয়েছে, হাত পা একেবারে ঠান্ডা। আমি হাসপাতালের সিঁড়িতে চুপচাপ বসে আছি। রূপা তার কথা রেখেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে। আমাকে না পেয়ে ইরার হাতে দিয়ে এসেছে। ইরা সেই চিঠি নিয়ে প্রথমে গেছে আমার মেসে। সেখানে সব খবর শুনে একাই রাত 11টার দিকে এসেছে হাসপাতালে। বদরুল সাহেবের জন্য খুব ভালো একটা চাকরির ব্যবস্থা করেছে রূপা। 8,000 টাকার মতো বেতন, কোয়ার্টার আছে। বেতনের 7% কেটে রাখবে কোয়ার্টারের জন্য। রাত 12টার দিকে বদরুল সাহেবের অবস্থা কি খোঁজ নিতে গেলাম। ইরাও এলো আমার সঙ্গে সঙ্গে। ডাক্তার সাহেব বললেন, অবস্থা ভালো না, জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরার সম্ভাবনা কি আছে? 50-50 চান্স। আমি বললাম, ডাক্তার সাহেব, এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার কাছে রাখুন। যদি জ্ঞান ফেরে ওনার হাতে দিবেন, যদি জ্ঞান না ফেরে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবেন। আমি হাসপাতাল থেকে বের হচ্ছি। এখন কাটায় কাটায় রাত 12টা, 0 আওয়ার। আমায় রাস্তার নেমে পড়ার সময়। ইরা বলল, কোথায় যাচ্ছেন? আমি ক্লান্ত গলায় বললাম, কোথাও নয়, রাস্তায় রাস্তায় হাঁটবে। আপনার বন্ধুর পাশে থাকবেন না? না। ইরা নিচু গলায় বলল, হিমু ভাই, আমি কি আপনার সঙ্গে হাঁটতে পারি শুধু একটা রাতের জন্য? আমি বললাম, অবশ্যই পারো। ইরা অস্পষ্ট স্বরে বলল, আপনাকে যদি বলি আমার হাত ধরতে, আপনি রাগ করবেন? আমি শান্ত গলায় বললাম, আমি রাগ করব না, কিন্তু ইরা, আমি তোমার হাত ধরব না। হিমুরা কখনো কারো হাত ধরে না।
আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের এবং হিমু পর্ব ৬ এবং এটি ছিল শেষ পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের গল্প সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।